আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের। দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলামের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক, জেনোসাইড নয়, সহনশীলতা চায় জনগণ, বলছে বিএনপি। জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচনে পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি। আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই, জানালেন উপদেষ্টা। সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলার রায় 27 নভেম্বর। দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি। ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা। দুপক্ষের মারামারিতে আহত অন্তত 5। এলাকায় পুলিশ মোতায়েন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব, মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম, মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা। সম্মেলনে বিগত 16 বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত দীর্ঘ 1.5 দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। তারেক রহমান বলেন, ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। ইমাম, মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ, তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি,
তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা। দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি, তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি নেতারা। তাদের অভিযোগ, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। 5 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরে বিশিষ্টজন সরকারি কর্তা ব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন, গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি। তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধিরা। তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। এরপর মিয়া গোলাম পরোয়ার বলেন, আপাতত নির্বাচন বানচালের শঙ্কা নেই। যদি কোনো অপশক্তি 24 বা 18-র মতো নির্বাচন করতে চায়, জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। বিকেলে শার্লি বোচওয়ের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারাও। আসন্ন ভোট ও সংস্কার সহ নানা ইস্যুতে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। 300 প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে এই কথা জানান সচিব। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বোচওয়ে। পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। 1 ঘন্টার বৈঠকের পর সচিব আক্তার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা
তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। ইসি জানায় বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ, তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান, যেখানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এই তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমেই কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর গত ১২ জানুয়ারি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করা হয়। ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ২টি মামলা করা হয়। ৬ মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক। অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি। ৩টি মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন। রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয়, একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামা। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের এস্টেট ও ভূমি শাখার সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। আদালতে যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাস প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা গত ৩১ জুলাই এই ৩ মামলা সহ মোট ৬টি মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের ৭ সদস্য সহ বাকিদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলায় শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের কথা জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। আরও একটি নতুন তথ্য আপনাদের জানাতে চাই। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার দণ্ড কার্যকরের জন্য ফিরিয়ে দিতে দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা, জানিয়েছে পররাষ্ট্র দফতর। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা। 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই, তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন। এদিকে 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও। ভূমিকম্পের পর থেকে আতঙ্ক পুরো ক্যাম্পাস জুড়ে। রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে থাকেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, সূর্যসেন হল, শহীদুল্লাহ হল, বেগম রোকেয়া হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ। শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের পর খসে পড়েছে পলেস্তারা, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এমন পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের বিলিভ করা উচিত, কারণ আমাদের সব কিছুর উপর তো আসলে জীবন, এটাই তো আমাদের জীবন থাকলে সব কিছু থাকবে। শিক্ষার্থীদের মধ্যে একটা প্যানিক কাজ করছে, কেউই হয়তো অল্প কিছু ঝাঁকুনি দিলেই নার্ভাস হয়ে যাচ্ছে, তারা হচ্ছে যে প্যানিক অ্যাটাকে অনেক রকমের ডিসিশন নিচ্ছে, হুটহাট অসুস্থ হয়ে পড়তেছে। তার জন্য হয়তো 15 দিন এনাফ। ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই করে প্রয়োজন হলে কিছু হল আংশিক বা পুরোপুরি সংস্কারের দাবি শিক্ষার্থীদের। তাদের একাংশ একে সময়োপযোগী সিদ্ধান্ত বললেও একাডেমিক সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার উদ্বেগ অনেকের। অনেকের অল্টারনেটিভ কোনো থাকার জায়গা নেই, তারা আসলে কোথায় যাবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 15 দিনের জন্য হল বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই 15 দিন আমার কাছে মনে হয় না যে তারা হলের বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে। বাংলাদেশের যে জায়গায় অবস্থান করি না কেন এই জিনিসটা হইতে পারে। প্লাস আপনি ঢাকাতে দেখেন 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে, তো তারা তো আর ঢাকা ছেড়ে চলে যাচ্ছে না। ক্লাস আর পরীক্ষা বন্ধ করে কি হবে? আমাদের তো সমস্যা হলে, কিন্তু তারপর যখন আবার রাত্রে বললো যে হল বন্ধ করে দেওয়া হবে, শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে, তখন আবার তারা এটার বিরোধিতা করতেছে। আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া করতেছে আর কি। প্রশ্ন হলো, এই বন্ধের মধ্যেই কি টেকসই সমাধান পাওয়া যাবে, নাকি শিক্ষার্থীরা আবার আগের মতোই ঝুঁকির মধ্যে ফিরবে? এটা চট করে টেকসই হবে না, এটা হলো শর্ট টার্ম মেজার। আমরা এই 15 দিন সময়ের কথা বলেছি, এটা বেশিও লাগতে পারে। এটা কৌশলীদের, বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা এটা করব। এটা একটা শর্ট টার্ম মেজার। ইমিডিয়েটলি এই ক্ষতিগুলো চিহ্নিত করা আমাদের দরকার। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে শনিবার দিবাগত রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে রাজধানী ঢাকার প্রায় 300 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। রাজুক ও জাইকা আয়োজিত সেমিনারে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, ভূমিকম্প মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হবে, ঝুঁকি মোকাবেলায় কোনো ছাড় দেয়া হবে না। অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে ভূমিকম্পে আরও খারাপ অবস্থা হবে। এক্ষেত্রে রাজুককে আরও সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কারিগরি সহায়তায় রাজুকের বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে সেমিনার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রকল্প ব্যবস্থাপনা ও পরিকল্পিত নগরায়নের বিষয়টি উঠে আসে। সেমিনার শেষে গত 2 দিনে কয়েক দফা ভূমিকম্পের ক্ষতি নিয়ে কথা বলেন রাজুক চেয়ারম্যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে। কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে জান মালের ক্ষতি হবে। আমরা সেই বাড়িগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি যে কোনগুলো ভাঙতে হবে আর কোনগুলোকে একটা ডেট্রোফিটিংয়ের মধ্যে নিয়ে এসে এগুলোকে চালু রাখা সম্ভব। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানী ঢাকার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব এজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। অন্যদিকে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে ভূমিকম্প ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষায় বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু
এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। একটা থেকে আরেকটা 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে, ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের আগাম সতর্কতা জারির কোনো ব্যবস্থা নেই দেশে। এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে 10 সেকেন্ড আগে জানানোর প্রযুক্তি আছে। এরকম অ্যাপস ব্যবহারে উদ্যোগ নিতে পারে মন্ত্রণালয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় 2 পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি। বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌহিদি জনতার ব্যানারে আলেম সমাজ। সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা। মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা। এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন। হামলা পাল্টা হামলায় আহত হন 2 পক্ষের অন্তত 5 জন। আমাদের উপর আক্রমণ করতে সবাই দৌড়ায় আমাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। তো তারপরেও আমাদের 4 জন লোককে ওরা এমন ভাবে গুরুতর আহত করছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা। তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি। প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন। অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ। বাংলাদেশের সবচেয়ে ভদ্র সমাজ হলো আলেম সমাজ। কে বলে? সেটার প্রমাণ আমরা ইনশাল্লাহ দেখাবো। ওরা যা করেছে তার জবাব আমরা প্রশাসনের কাছে চেয়েছি। প্রশাসন দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কি হবে সেটা পরবর্তী মুরব্বীরা সিদ্ধান্ত দেবে। সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সামনের দিনে আরও সুসংহত হবে। যে সরকারি আসুক, ভুটান তার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী ডাশো শেরিং তোবগের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা করেন আগামী নির্বাচন অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে হবে আর বাংলাদেশে ভুটানের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হবে। বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। ওনারা আশা করেন যে নির্বাচনে আপনার সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টই আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতের আমিরের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। আগামী সংসদ নির্বাচনকে সাজানো ও সমঝোতা নির্বাচনের দিকে নেয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। ভোটের মাঠে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির।
চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। ২০ নভেম্বর পর্যন্ত ১,৪৮৪ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। রবিবার রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সাক্ষাৎকার কার্যক্রম শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগের নির্বাচনগুলোর মতোই এবারও টাকা ও পেশিশক্তির আধিপত্য দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চলছে। এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানান প্রচার চললেও ৩০০ আসনে নিজেদের প্রস্তুতির কথা জানালেন এনসিপির আহ্বায়ক। খোলামেলাভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত, আমরা বলবো, দেশবাসীর কাছে আমরা বলবো, এখানে কোনো গোপন কিছু নাই। কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এনসিপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। আর সার্জিস আলম বলেন, ভোটাররা এখন অনেক সচেতন, তারা আর মার্কা দেখে ভোট দিবে না। এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে, এই সময় শেষ হয়ে এসেছে। বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। সাক্ষাৎকারে মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থী হিসেবে নিজেদের যোগ্যতার কথা তুলে ধরেন। 30% লোকে ব্যক্তিগতভাবে চেনে, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। নারীর কর্মসংস্থান নিয়ে আমি কাজ করছি দীর্ঘ 15-16 বছর থেকে। জুলাইয়ের মতো করে আমাদের সমর্থন সাহস জুগিয়ে তরুণদের নেতৃত্বে তাদের জনগণের ক্ষমতা নিশ্চিত করার জন্য আমাদেরকে সাহস যোগাবে, সমর্থন যোগাবে। যোগ্য, সৎ ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা প্রকাশ করেন এনসিপির শীর্ষ নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মরদেহ গুম করতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হত্যার পর পেট কেটে নদীতে ফেলতেন। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের পৃথক 2 মামলায় রোববার এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানায়। মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে ZI খান পান্নাকে নিযুক্ত করেছে রাষ্ট্র। আওয়ামী শাসনামলে গুম ও নির্যাতনের 2 মামলায় 1 মাস পর রোববার একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। সকাল 11:30টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্যরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে। পরে গুমের 2 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এদিন এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। হ্যাঁ, ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে, আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে।
শেখ হাসিনার মামলার রায় ঘিরে বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ডেঙ্গুর খবরটা জানিয়ে রাখি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 364 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 778 জন, শনাক্ত রোগী বেড়ে 90,264 জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এই যাবৎ মোট 87,442 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কর পরিশোধ করা যাবে। অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হলে 15 ডিসেম্বরের মধ্যে উপকর কমিশনারের কাছে আবেদন করতে বলেছে এনবিআর। এই সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে করযোগ্য আয়ের অন্যদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নথিপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ই রিটার্ন সিস্টেমে এন্ট্রি করা যাচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে ই রিটার্ন দাখিলের স্বীকৃতি রসিদ পাচ্ছেন করদাতারা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।